আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন, আমি সিনথিয়া রহমান। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে জাতীয় স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত নেবে সরকার। এই বিষয়ে প্রাথমিক কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন, জানাচ্ছেন সাদিয়া কানিজ। সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবারও কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল 9টায় প্রবেশ করেন নিজ দপ্তরে। সকাল 10টার পর চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে বৈঠকে বসেন তিনি। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে বিডা চেয়ারম্যান বলেন, টার্মিনালের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। প্রাথমিক আলোচনায় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। এরপর দুপুর 12টার পর ফ্যামিলি কার্ড নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। পরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ জানান, আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। এই কার্যক্রম গ্রাজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, তারা এটার সুবিধা পাবেন, সেই পরিবার। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হবে। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য থাকবে না বলেও জানান মন্ত্রী। প্রতি মাসে ইনশাআল্লাহ 2,500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সিটি কর্পোরেশনগুলোতে জনগণের ভোগান্তি কমানোর জন্য 6 মাসের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসক দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্বভার গ্রহণ করেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তবে দলীয় প্রতীকে হবে কিনা তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকরা সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া, কখনো মেয়াদ শেষ হয় আবার হয়, ইউনিয়ন পরিষদে তাই হয়, আপনার উপজেলাতেও তাই হয়, সুতরাং এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা জাতীয় সংসদ ঠিক করবে বলে জানান তিনি। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, আলোচনাকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা সাক্ষাৎ করেন। এ সময় তারা বলেন, পরিচ্ছন্ন সিটি গড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, যেগুলো না পারবো সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা। আমরা চেয়ারে বসে থাকার লোক নই, চেয়ারের পাশাপাশি আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই সহযোগে জনগণকে সাথে নিয়ে কাজগুলো করতে। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি করার কথা বলেছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ জনগণ মুক্তি পায়। সেখান থেকে বেরিয়ে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রশাসকরা। বিলাল হোসেন, RTV, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া 10 উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন ও রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ ও পরিকল্পনার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবির পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম প্রতিরক্ষা, ডাক্তার জাহেদ উর রহমান পলিসি ও স্ট্র্যাটেজি, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনে নির্বাচন হবে আগামী 9 এপ্রিল। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আসন দুটি নির্বাচনী তফসিল ঘোষণা করেন ইসি সচিব আক্তার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় 2 মার্চ, বাছাই 5 মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে 14 মার্চ। তবে এই নির্বাচনে থাকবে না হ্যাঁ নার গণভোট। এছাড়া গ্রহণযোগ্য হবে না বগুড়া 6 আসনের অনলাইনে দেয়া পোস্টাল ভোট। আসনের উপরে আমরা নির্বাচন শেরপুর 3 9 এপ্রিল 2026 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। গণভোটটা তো দরকার নেই, কারণ একটাতে তো গণভোট আগে হয়েছে 6, আর গণভোটের যে ডিফারেন্স তাতে আর একটা ইনক্লুড না করলেও কোনো অসুবিধা নেই। ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতে নেতিবাচক ধারণা পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে তেজগাঁও ভূমি ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মিজানুর রহমান বলেন, সেবা খাতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অতীতে এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা দেশে বিদেশে ভূমি মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। তিনি বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় থাকবে জিরো টলারেন্স। বলেন, কল সেন্টারের মাধ্যমে জনগণকে ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। নাগরিক ভূমি সেবা কেন্দ্র শুক্রবার ও শনিবার সহ সকল ছুটির দিনে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভূমি সেবা প্রদান করা হয়। যে মন্ত্রণালয়টা দেশ এবং বিদেশে অত্যন্ত সমালোচিত কোয়েশ্চেনেবল, সেই মন্ত্রণালয়টাকেই একটা গণবান্ধব মন্ত্রণালয়ে পরিণত করতে চাই। আমরা সবাই মিলে দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনের সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে আমরা যেন আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 6 আসনে নির্বাচিত সংসদ সদস্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে মন্তব্য করেন তিনি। বিএনপি আইনের শাসনে বিশ্বাসী জানিয়ে মঈন খান বলেন, ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল তারই ধারাবাহিকতায় গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপি। এই গণতন্ত্র দেশের স্বাধীনতা বিএনপি রক্ষা করবে বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। গভর্নরের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম আরমান বলেন, বিদেশি বিনিয়োগকারীর এজেন্ট হিসেবে গভর্নরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন বোনাস দিতে সহজ শর্তে 2 মাসের বেতনের সমপরিমাণ 14,000 কোটি টাকার ঋণ চেয়েছে বিজিএমইএ। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে পোশাক শিল্প।
এমন বাস্তবতায় ঈদ উপলক্ষে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। শ্রমিকদের 2 মাসের বেতনের সমপরিমাণ মোট 14,000 কোটি টাকার সহজ শর্তে ঋণ সহ সরকারের কাছে প্রণোদনা চান তারা। বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসার ক্ষতি মেটাতে প্রণোদনার বিকল্প নেই। টোটাল আমাদের হিসাব অনুযায়ী 1 মাসের স্যালারি আসে 6.5 থেকে 7,000 কোটি টাকা। তো 2 মাসে 14,000 কোটি টাকার মতো লাগবে সফট লোন, সেটা আমরা ওই ফিগার মেনশন করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এদিকে ডাক বিভাগের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন এমপি মীর আহমদ বিন কাসেম আরমান। আমার যারা ক্লায়েন্ট তারা বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী, সেই আগ্রহের বিষয় হিসেবে আমরা অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিনিয়োগের ক্ষেত্র কোথায় করা যায় এ নিয়ে আমরা কাজ করছি। নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কী হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তিখাতে ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। এই সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নগদকে দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্থানান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকও মনে করে যদি নগদটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাই তবে এখানে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, এবং সেই ইনভেস্টমেন্ট লোকাল হলেও অসুবিধা নেই, ফরেন হলেও অসুবিধা নেই। নির্বাচিত সরকার হলো, আমরা কিছুদিন অপেক্ষা করি, দেখি যে রাষ্ট্রের কোনো কনসার্ন মিনিস্ট্রি থেকে এই ব্যাপারে কোনো নির্দেশনা আসে কিনা। তাদের মনোভাব বোঝা গেলে বাংলাদেশ ব্যাংক সে অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ব্যাংকের শোকজ প্রাপ্ত 3 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 3 মার্চ থেকে অনলাইনে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, আর ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 23 মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের চাপ সামাল দিতে এবারও পশ্চিম ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুরে। এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য 5 জোড়া অর্থাৎ মোট 20টি বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকারের সময় করা জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নতুন সরকার যাচাই বাছাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আর জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলছেন, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় দেশটি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূতকে কর্মী পাঠাতে প্রশিক্ষণ, ভাষা শিক্ষা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সাইদা শিনইচি। এতে যোগ দেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। পরে তারা দুজনেই সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বিষয় জানান। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কিভাবে মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। তিনি জানান, নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, তো এটাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল সেন্টার পিস থাকবে দি ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। সরকারের যাত্রা শুরু হয়েছে, তো আমাদের অনেক যারা বাইল্যাটারাল পার্টনার আছে এদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয়েছে। সো উই উইল ডু দ্য বেস্ট টু গেট দ্য বেস্ট আউট অফ ফর বাংলাদেশ। দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে কর্মদিবসের প্রথম দিনে তিনি আরও বলেন, নিরপরাধ কাউকে হয়রানি নয়, বরং অপরাধীকে টার্গেট করে বিচার পরিচালনা করা হবে। এর আগে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলা ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণে অংশ নেন আমিনুল ইসলাম। চট্টগ্রাম ও কুমিল্লায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 11 জনের মধ্যে 9 জনের অবস্থায় আশঙ্কাজনক। এরই মধ্যে চট্টগ্রামের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। সকলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখতে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সাকিবুর রহমানের রিপোর্ট। সোমবার চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে একই পরিবারের 9 জন দগ্ধ হন। এছাড়াও ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 4 জন দগ্ধ হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, দুটি ঘটনায় দগ্ধদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। মিনিমাম বার্ন যার আছে তার 30% উইথ ইনহেলেশন ইনজুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব। সকালে দগ্ধদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেককে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে এনে মানবসৃষ্ট দুর্যোগ কমানোর চেষ্টা করা হবে বলে জানান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় জেল থেকে মুক্তির 2 ঘন্টার মধ্যেই ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8:30টার দিকে উপজেলার মাজদাইর মিস্ত্রিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমন মাজদাইর ঘোষেরবাগ এলাকার ওমর খৈয়ামের ছেলে। নিহতের স্বজনরা জানান, 1.5 মাস আগে মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয় ইমন। সন্ধ্যায় জামিনে মুক্তি হয়ে বাসায় ফিরলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফেরদৌস, জাহিদ, চক্ষু হৃদয় ও চশমা সাব্বির তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান। ফেরদৌসে ডাক্তার নিয়া ও কুবাইছে, জাহিদ কুবাইছে, চক্ষু হৃদয় কুবাইছে, বিল্লালের ছেলে হৃদয় কুবাইছে। ওই দিপুরে ধরাই নিছে পুলিশের বড় বিচয়া ভগবান গেছে এই লেগে ইমন আবার পাইছে রে সামনে এসে কই কি ইমন চি আয় আমাকে লগে ইমনে যাইতে চায় না, কয় স্যার আমার ওরা মাইরা লাগবে স্যার, আমি যদি আপনাকে লগে যাই এই কাম হই রে। দীর্ঘ 13 দিন নিখোঁজ থাকার পর সৌদি ফেরত রিজিয়া বেগমকে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পিবিআই। মানসিকভাবে অসংলগ্ন অবস্থায় তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রাখা হয়েছিল। আঙুলের ছাপের মাধ্যমে জানা যায় তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। রিজিয়া ও আরেক নির্যাতিত নারী রিমার বর্ণনায় প্রবাসী নারীদের দুরবস্থার চিত্র তুলে ধরে। পিবিআই জানান, বিদেশি নির্যাতনের শিকার নারীদের সহায়তায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যেন তাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা যায়। বিএনপি সরকারের জন্য প্রথম এবং অন্যতম চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি কমানো। অন্তর্বর্তী সরকারের নানা চেষ্টার পরও মূল্যস্ফীতি এখনও 8.5%-এরও বেশি। ব্যবসা বাণিজ্যে গতি, দেশি বিদেশি বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি সহ রাজস্ব আদায় বাড়ানো গেলে মূল্যস্ফীতি কমবে বলে আশা করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অনুরাগ বা বিরাগের বশবর্তী না। প্রায় 23,25,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দেশের দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। সাথে চ্যালেঞ্জ রয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষিত পে স্কেল বাস্তবায়নের অতিরিক্ত বোঝা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, গেল মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.58%। আর রমজানকে সামনে রেখে নতুন করে কিছু খাদ্যপণ্যের দাম আরও বেড়েছে। যেমন রমজানে অতি প্রয়োজনীয় লেবু, শসার দামও আকাশচুম্বী। বাংলাদেশে সবসময় এটা প্রতি বছরই দেখা যায়, রমজানের শুরুতেই জিনিসপত্রের দামগুলো বেশি থাকে। রমজানের তো তাৎপর্য এটা না, রমজানের তাৎপর্য শুরু থেকেই কমানো। 7 দিন আগে তো প্রথম রমজান ছিল, প্রথম রমজান 80 টাকা হালে ছিল, 7 দিন পরে হচ্ছে মরা যত 50 টাকা হালে, 140 টাকা হালে ছিল, 120 টাকা ছিল, 140, 120। পণ্যের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান ধসের পাশাপাশি বিপুল পরিমাণ ঋণ নেয়ার কারণেও মূল্যস্ফীতি বেড়েছে বলে মনে করেন তারা। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, তারপর যে সিন্ডিকেশনটাকে টোটালি তুলে দেয়া এবং সার্বিকভাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে একটা গতি আনা, এটা যদি হয় তাহলে আসলে সত্যিকার অর্থে মূল্যস্ফীতি যে প্রভাবটা, সেটা আমরা এই যে বিষয়গুলোকে যদি সঠিকভাবে অ্যাড্রেস করা হয় তাহলে মূল্যস্ফীতি কমের একটা সুফল জনগণ পাবে।
চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা থাকলেও প্রথম 6 মাসে লক্ষ্যের তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে 46,000 কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, রাজস্ব আদায় ও ব্যবসা বাণিজ্যের সুস্থ পরিবেশ ও খরচ কমানো সহ সুশাসন নিশ্চিতের কথা বলেন তারা। মূল্যস্ফীতির চাপ আছে, বিনিয়োগে স্থবিরতা আছে, কর্মসংস্থানের ক্ষেত্রে চাঞ্চল্য তেমন দেখা যাচ্ছে না, বাজারে সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ম্যানিপুলেশন এগুলো আমরা দেখি মধ্যস্বত্ব যারা আছে, সেটার সম্বন্ধে যদি একটা জিরো টলারেন্স দিতে পারেন তাহলে রমজানের সময়ও আমরা এটার একটা ইতিবাচক প্রতিফলন আমরা দেখতে পাবো। মূল্যস্ফীতি কমাতে শুল্ক কমিয়ে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 29 ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা। দুপুরে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা শাহবাগ থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারীদের মধ্য থেকে 10 থেকে 12 জনের একটি প্রতিনিধি দল থানার ভেতরে প্রবেশ করে এবং এডিসি আসাদুজ্জামান আসাদের সঙ্গে বৈঠক করেন। তারা জানান, ডিসি মাসুদ আলমকে অবিলম্বে প্রত্যাহার এবং ঘটনায় জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। কিন্তু ঘটনার বিষয়ে লিখিত বক্তব্য জমা দিতে আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন শাহবাগ থানার এডিসি। এদেশের যে কোনো নাগরিক। ফিফা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। মেসি মার্টিনেজদের রিজিওনাল স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন এক জাঁকজমক আয়োজনে এই জার্সির উন্মোচন করে। রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর চেয়ারম্যান SM শামসুল আলম ছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের কথা উল্লেখ করে এবারও গেল বিশ্বকাপের ধারাবাহিকতা মেসিরা ধরে রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত কার্লোস সেসা। এ সময় ওয়ালটনের পণ্যের মানের প্রশংসাও করেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসনামলে রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যেন ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ এইসব মামলা করেছে। ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতেই এসব মামলা যাচাই বাছাই করা হবে। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।